আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আবারও আপনাদের জন্য একটি সরকারি চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সকল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। আমরা সকল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এই চ্যানেলে প্রকাশ করতেছি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে হলে আপনাদের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকমের ফি প্রদান করতে হবে। তো এখানে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ফি আছে। এটার সোর্স হচ্ছে ডেইলি নিউজপেপার পত্রিকায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। জব পাবলিশ ডেট ১৫, ২৩, ২৪, ২৭ নভেম্বর অ্যান্ড ৪ ডিসেম্বর ২০২৪ এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন অর্থাৎ আবেদনের শেষ তারিখ ৯, ১৭, ২২, ২৩, ২৬ ডিসেম্বর ২০২৪ অ্যান্ড ২ জানুয়ারি ২০২৫। তো এখানে আপনারা কিন্তু ২৫ সালের জানুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এটা যেহেতু সকল জেলা প্রশাসকের কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু ভিডিওটা একটু বড় হবে। তো আপনারা সবাই একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। সো আশা করি আপনাদের সবার জন্য উপকার হবে। আর আপনারা যে পদে আবেদন করতে ইচ্ছুক, তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে সেই পদে আবেদন করতে পারবেন। তো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিজ্ঞপ্তিতে চলে যাব। তো আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে একটা বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। তো আশা করি আমার একটু উপকার হবে এবং আমিও চেষ্টা করব যে আপনাদের সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে প্রকাশ করে বা আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে যাতে দেখাতে পারি, সেই অনুপ্রেরণা যোগানোর চাবিকাঠি আপনাদের হাতে। যেহেতু এই ভিডিওগুলো এত সহজে করা হয় না বা যায় না, সেহেতু আমার অনেক পরিশ্রম করতে হয় এবং আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে একদম সত্য, 100% সত্য এবং বেশিরভাগই আমি সরকারি চাকরির নিউজ দেওয়ার জন্য চেষ্টা করি। তো আমি যতগুলো ভিডিও বানিয়েছি এই পর্যন্ত এবং যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আমার ইউটিউব চ্যানেলে আমি প্রকাশ করেছি, তার মধ্যে একটা ভিডিও পাবেন না যেটা মনে করেন মিথ্যা বা ভুয়া নিউজ। তো আমার চ্যানেলে কোনো ভুয়া নিউজ পাবেন না। যদি 100% সত্য নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। তো এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আশা করি আপনাদের কাজে আসবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তো এখানে সাবস্ক্রাইব দেখুন করতে ভুলবেন এমপ্লয়ার না। ইনফরমেশন, এমপ্লয়ার, ডেপুটি কমিশনার অফিস অর্থাৎ ডিসি অফিস, অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন, অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া নাই। তো সরাসরি আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে আসলাম। তো এখানে আমি আরও একটি কথা বলে রাখি, যেহেতু এখানে অনেকগুলো জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু ভিডিওর লেন্থটা একটু বড় হতে পারে এবং আমি মাঝখানে কিছু জিনিস স্কিপ করে যাব, যেটা লাস্ট ভিডিও মানে ভিডিওর লাস্টের দিকে আমি বিস্তারিত বলে দেবো। তো সেহেতু আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, যেহেতু অনেক বড় হতে পারে ভিডিওর লেন্থটা। আর আপনার মানে সঠিক তথ্য পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আর কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত দেখি। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, আমরা বিজ্ঞপ্তিতে চলে আসি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া, এটা হচ্ছে বগুড়া নেজারত শাখা। নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার 01 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখে 05.0000.163.002.11.15.130 এবং 17 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে 05.0000.166.000.11.02.15.104 নং স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এর সাধারণ প্রশাসনের অধীনে নিম্নবর্ণিত শূন্যপদসমূহ প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণের নিমিত্ত বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইন
http://dcbogura.teletalk.com.bd দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে কার্যালয়ের নাম, পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। তো এখানে দেখুন কার্যালয়ের নাম জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। পদের নাম নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা 17টি। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা 20তম গ্রেডে, এটা 20তম গ্রেড অনুসারে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। যেহেতু এটা নিরাপত্তা প্রহরী, তো এখানে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 2য় নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী। শূন্যপদের সংখ্যা 1টি। বেতন স্কেল ৮,২৫০ থেকে 20,০১০ টাকা, গ্রেড 20। তো এটাও কিন্তু 20তম গ্রেডের একটি পদ। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 3 নম্বরে আছে বেয়ারা। শূন্যপদের সংখ্যা 2টি। বেতন স্কেল ৮,২৫০ থেকে 20,০১০ টাকা, এটা 20তম পদের একটি 20তম গ্রেডের একটি পদ। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো 2 নম্বরে আছে দেখুন সার্কিট হাউস বগুড়া, নিরাপত্তা প্রহরী। শূন্যপদের সংখ্যা 1টি। বেতন স্কেল ৮,২৫০ থেকে 20,০১০ টাকা, 20তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নিরাপত্তা প্রহরী পদে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এর পরবর্তী নম্বরে আছে বাবুর্চি। শূন্যপদের সংখ্যা 1টি। বেতন স্কেল ৮,২৫০ থেকে 20,০১০ টাকা, 20তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং রান্নার কাজে অনন্য 0.5 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ রান্নার কাজে আপনার 5 বছরের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে নম্বরে আছে সহকারী বাবুর্চি। শূন্যপদের সংখ্যা 1টি। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেডের একটি পদ। তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং রান্নার কাজে অনন্য 5 বছরের অভিজ্ঞতা। তো এটা কিন্তু ছিল আমাদের বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে কিছু শর্তাবলী আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং প্লাস পড়ে শোনাচ্ছি। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদি মূল কপি উপস্থাপন দাখিল করতে হবে। ক অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেশন কপি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র, সাময়িক সনদপত্র। গ পৌরসভা, মেয়র, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। ঘ জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনো হয়নি তাদেরকে পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 21/8/2023 খ্রিস্টাব্দ তারিখে 4.0.00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 0
ডট molwa.gov.bd এ প্রকাশিত সমন্বিত তালিকাও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর ওয়েবসাইট http://bffwt.gov.bd তে প্রকাশিত সমন্বিত তালিকা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে প্রকাশিত TIAMS এ প্রকাশিত বীর মুক্তিযোদ্ধার নামই বৈধ স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার জন্ম তারিখ 30 মে 1949 অথবা তার পূর্বে হতে হবে। তো এখানে একটি বিশেষ নির্দেশনা হচ্ছে, বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যারা বীর মুক্তিযোদ্ধার রেফারেন্সে চাকরিটা নেবেন বা চাকরির জন্য আবেদন করবেন, তাদের ওই মুক্তিযোদ্ধার কিন্তু 30 মে 1959 সালের পূর্বে জন্ম হতে হবে। এর পরবর্তী তারিখে জন্ম হলে কিন্তু সে মুক্তিযোদ্ধা বলে বিবেচিত হবে না। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে নিম্নবর্ণিত ছক পূরণ করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। তো এখানে ছকটি আছে প্রার্থীর নাম, পিতার নাম ও ঠিকানা। তো প্রার্থীর নাম, প্রার্থীর পিতার নাম, ঠিকানা, স্থায়ী ঠিকানা প্লাস বর্তমান ঠিকানা দিতে হবে।
বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার নাম, পিতার নাম ও ঠিকানা, যে তালিকা বা গেজেটে মুক্তিযোদ্ধার নাম রয়েছে তার বিবরণ। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার জন্ম তারিখ। তো জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, এসসি সনদ অনুযায়ী জন্ম তারিখ, জন্ম নিবন্ধন আইন অনুযায়ী সিটি কর্পোরেশন, পৌরসভার, ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র অনুযায়ী জন্ম তারিখ। তো এখানে কিন্তু সব খানের জন্ম তারিখ কিন্তু একই হতে হবে। 6 নম্বর আছে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এই মর্মে সম্পর্ক উল্লেখপূর্বক নবম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র, প্রত্যয়নপত্র বর্গ যা অন্যান্য কোটায় নিয়োগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার কর্তৃক নির্ধারিত সনদ প্রমাণক প্রশিক্ষণের সনদপত্র যদি থাকে, এ নম্বরে ইও নম্বরে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র প্রযোজ্য ক্ষেত্রে। ট অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে। 6 নম্বরে মুক্তিযোদ্ধা কোটা চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের দেশে প্রচলিত আইন অনুসারে ওয়ারিশান সনদ দাখিল করতে হবে। বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা জীবিত থাকলে ওয়ারিশান সনদে তার প্রতি স্বাক্ষর থাকবে এবং জীবিত না থাকলে ওয়ারিশান সনদে কমপক্ষে একজন ওয়ারিশের প্রতি স্বাক্ষর থাকতে হবে। তো এখানে যদি সে জীবিত না থাকে তাহলে তার ওই মুক্তিযোদ্ধার ওয়ারিশদের যে কোনো একজনের স্বাক্ষর থাকতে হবে, প্রতি স্বাক্ষর থাকতে হবে। ওয়ারিশান সনদে অসত্য তথ্য থাকলে তা বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনের ব্যবস্থা নেওয়া হবে। 7 লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লেখিত সকল সনদ ও কাগজপত্র সত্যায়িত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ছায়ালিপি 1 সেট মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি ও সিল থাকতে হবে। তো যাকে দিয়ে আপনি সত্যায়িত করবেন, তো তার ওই কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি ও সিল থাকতে হবে। 8 নম্বরে প্রার্থীর বয়সসীমা 20/11/2024 খ্রিস্টাব্দ তারিখে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তো এখানে বয়সটা কিন্তু 20/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তো এখানে 18-র কম হলে হবে না এবং 30-এর বেশি হলে হবে না। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা একই তারিখে বা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়স সংক্রান্ত সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন বিধি কার্যকর হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 9 নম্বরে নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধিবিধান এবং কোটা সম্পর্কিত প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে। নির্দিষ্ট কোটায় নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থী তার দাবির সপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র প্রমাণক মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি অগ্রাহ্য বলে গণ্য হবে এবং তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। তো যারা কোটা নিয়ে আবেদন করবেন, তো ওই কোটার সকল তথ্যাদি যদি আপনি ওই সময় নির্ধারিত তারিখের মধ্যে যদি তাদের কাছে জমা দিতে না পারেন, তাহলে কিন্তু আপনি সাধারণ প্রার্থী হিসেবেই গণ্য হবেন। 10 অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কোনো প্রার্থী অসৎ উপায় অবলম্বন করলে কিংবা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমে যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য, ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থিতার নির্বাচন নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। 11 নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হবে বিধায় একাধিক পদে আবেদন করলেও একটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করা যাবে। 12 নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএডিএ দেওয়া হবে না। 13 কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। 14 আবেদনপত্র গ্রহণ, বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উপস্থাপন করা যাবে না। 15 কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন ও পরিবর্তন, পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। 16 নম্বরে আছে অনলাইন আবেদনপত্র পূরণ ও দাখিল সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী। তো পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dcbogura.teltok.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 20/11/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় 22/12/2024 খ্রিস্টাব্দ অর্থাৎ 22 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দের রাত 11:59 ঘটিকা পর্যন্ত।
অর্থাৎ রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো বাদবাকি যে কাজগুলো আছে এই কাজগুলো যেহেতু অনলাইনের থেকে করা হয় এবং আমরা বেশিরভাগ সবাই বিভিন্ন অনলাইনের দোকান বা টেলিকম থেকে করে থাকি। তো তারা বিষয়টা ভালো করে জানে এবং বোঝে, তারা তাদের নিজ দায়িত্বে এবং আপনাকে সবকিছু দেখিয়েই করবে, সেহেতু আমাদের এটা পড়ার আর কোনো দরকার নাই। তো আমি এটাকে স্কিপ করে যাব। তো এখানে একটা ডিক্লারেশন আছে, দেখুন 17 নম্বরে, প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ভিডিওর শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে ও আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া হচ্ছে। তো এখানে একটি বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, আপনারা একদম শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে শেষ শেষ তারিখের আগে, কম করে হলেও 4-5 দিন আগে বা 2-3 দিন আগে আপনারা আবেদন কমপ্লিট করে ফেলবেন। তো এই ছিল আমাদের বগুড়া ডিসি অফিসের নিয়োগ। তো আমরা এখন অন্য আর একটা অফিসের নিয়োগ দেখব। তো এটা হচ্ছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাঙামাটি পার্বত্য জেলা। তো এটা হচ্ছে রাঙামাটি পার্বত্য জেলা। এখানে পদের নাম, বেতন স্কেল, জাতীয় গ্রেড স্কেল 2015 অনুযায়ী, পদের সংখ্যা, সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা, প্রয়োজনীয় যোগ্যতা। দেখুন এখানে 1 নম্বরে পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদের সংখ্যা 8টি, বয়সসীমা 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 এর তফসিল 2, 3, 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। 2 নম্বরে আছে সার্টিফিকেট সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 2টি, সর্বোচ্চ বয়সসীমা 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, খ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 এর তফসিল 2, 3, 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। 3 হিসাব সহকারী, 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদ সংখ্যা 8টি, সর্বশেষ সর্বোচ্চ বয়সসীমা 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, খ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 এর তফসিল অনুযায়ী 2, 3, 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। 4 নম্বরে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, শূন্যপদ সংখ্যা 18টি, বয়সসীমা 18 থেকে 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং খ তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। সার্কিট হাউস রাঙামাটি পার্বত্য জেলা। 5 নম্বরে বেয়ারার, গ্রেড 20, 20তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, শূন্যপদের সংখ্যা 1টি, বয়সসীমা 18 থেকে 32 বছর, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এখানে দেখুন নিম্নবর্ণিত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dcrangamati.teletalk.com.bd এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: 1 অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় 7/11। তো এটা কিন্তু অনেক আগেই শুরু হয়েছে, নভেম্বর মাসের 7 তারিখ 2024 সাল, সকাল 9টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 9/12/2024 খ্রিস্টাব্দে বিকাল 4টা পর্যন্ত। অর্থাৎ এখানে আপনারা ডিসেম্বর মাসের 9 তারিখ বিকাল 4টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে সকল নিয়মকানুন যেহেতু আমরা পূর্বে থেকেই আমাদের কিছু না কিছু ধারণা আছে, তাই আমি আর এটা এখন পড়ে শোনাবো না, যেহেতু ভিডিও লেন্থ এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো আরও আমাদের 2-3টা অফিসের
বা 2-3টা জেলার বাদ আছে। তো আমরা ওইগুলো দেখে আসবো। আর এই নিচের এই শর্তাবলী ও নিয়মগুলো তো আমরা আগে থেকেই অবগত আছি, তাই আমি এগুলো একটু স্কিপ করে যাচ্ছি। তা আমরা পরবর্তী উম, জেলার নিয়োগটা দেখি। তো ভিউয়ার্স, আজকে এই 2টা জেলারই আমরা ভিডিও মানে এখন এখন যে তথ্য দিব 2টা জেলারই তথ্যটাই থাক। আমি কালকে অথবা পরবর্তী সময়ে আর যে 2-3টা জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আছে ওইটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। কারণ এখন যদি আমি এই ভিডিওর সাথে ওই 2-3টা জেলা অ্যাডজাস্ট করতে যাই তাহলে অনেক সময় লাগবে এবং ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি ওই দুটাকে একটু স্কিপ করছি এবং পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি দুটো আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আমাদের একটু সাপোর্ট করুন। ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, যাতে আপনারা একটু মানে একটা সরকারি চাকরি পেয়ে যান। আপনার জন্য অশেষ অশেষ দোয়া রইল। আল্লাহ হাফেজ। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভাই।